সো ওয়েলকাম টু স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি। আমরা আজকে বেসিক্যালি তিনটা লেকচার কভার করব। তো ফার্স্ট লেকচারে আমরা থাকবে হচ্ছে বেসিক পপুলেশন, স্যাম্পল, টাইপস অফ স্ট্যাটিস্টিক্স, টাইপস অফ ডেটা, টাইপস অফ ভেরিয়েবল, এইসব থাকবে এবং এইসব রিলেটেড একটা প্রবলেম আমি দেখিয়ে দিব। দেন পরের প্রথম দুইটা লেকচার থাকবে এই রিলেটেড, আর থার্ড লেকচারটা থাকবে হচ্ছে অল অ্যাবাউট কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ ডাটা। সো ওখানে কিছু ডায়াগ্রাম আপনাদের অ্যাড করতে হইতে পারে, আঁকতে হইতে পারে। বিভিন্ন ধরনের ডায়াগ্রাম, হিস্টোগ্রাম, পলিগন, অগিভ কার্ভ, এইসব থাকবে, এগুলো আমি দেখিয়ে দিব। সো লেটস স্টার্ট লেকচার নাম্বার 1। সো শুরুতেই যেটা বলবো যে স্ট্যাটিস্টিক্স কি, হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্স। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ে টু গেট ইনফরমেশন ফ্রম ডাটা। অনেক ডাটা আছে আপনার কাছে, সেখান থেকে আপনি ইনফরমেশন পেতে চান, অ্যাট এ গ্ল্যান্স দেখতে চান, তাহলে আপনাকে এই স্ট্যাটিস্টিক্সের সাহায্য নিতে হবে। সো এখানে ডাটাও থাকবে, এখানে ইনফরমেশন থাকবে। যে একটা ক্লাসে 50 জন স্টুডেন্ট আছে, সবার সিজিপি আমি দেখতে চাই। তো সবার সিজিপি আমি কাগজে একবারে নিয়ে ওভাবে দেখা, সেটা না করে আমি একটা ট্যালি করে বা একটা চার্ট করে সেখানে আমি দেখলাম। সেখানে হাইয়েস্ট লোয়েস্ট হিসেবে আমি দেখতে পারি, সেখানে রেঞ্জ হিসেবে দেখতে পারি, এই রেঞ্জের মধ্যে কারা কারা আছে, এইসব এইভাবে। তো এটাই হচ্ছে স্ট্যাটিস্টিক্স। সো স্ট্যাটিস্টিক্স ইজ মোর অ্যাবাউট কালেক্টিং ডেটা, অর্গানাইজিং দেম, প্রেজেন্ট দেম, দেন ফাইনালি অ্যানালাইজ দেম, অ্যান্ড আফটার দ্যাট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট যেটা আমরা করি না সেটা হচ্ছে ইন্টারপ্রেট। মানে যে ডাটাটা পাইলাম সেখান থেকে একটা কনক্লুশনে আসা, একটা কমেন্টে আসা। হ্যাঁ, যে থাকে না যে আপনারা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে যান, যে বিভিন্ন টেস্ট করেন। তো টেস্টে তো অনেক ধরনের ডক্টরের ডাটা থাকে, ওগুলো তো আমরা বুঝি না। কি বুঝি? যে নিচে সে লেখে যে হ্যাঁ, আমার এখন ডেঙ্গু হয়েছে কিনা, পজিটিভ ও নেগেটিভ, এটা আমি বুঝি, তাই না? আমার তো অত সব বুঝি না, মানে নাও বুঝতে পারে অনেকে। তো এটা হচ্ছে ইন্টারপ্রেট, একটা কমেন্টের মাধ্যমে, কনক্লুশন মাধ্যমে জানান আপনার ডেটা থেকে। সো দুই ধরনের স্ট্যাটিস্টিক্স হয়, একটাকে বলে ডেসক্রিপটিভ, একটাকে বলা হয় ইনফারেন্সিয়াল। ডেসক্রিপটিভ হচ্ছে যেটাকে আমরা পাই চার্ট, ক্যালকুলেটর, কোনো একটা ক্যালকুলেটর, কোনো একটা ক্যালকুলেশন, পাই চার্ট, বার চার্ট, এইসব দিয়ে আমরা প্রকাশ করতে পারি। আর ইনফারেন্সিয়াল হচ্ছে যেটাকে আমি কমেন্টের মাধ্যমে, একটা হাইপোথিসিসের মাধ্যমে সেটাকে আমি এক্সপ্রেস করতে পারি, এটাকে বলে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। সো এটা হচ্ছে ডেসক্রিপটিভ। যেমন পাই চার্ট, এটা আমরা সবাই জানি। যেমন একটা এখানে একটা পাই চার্ট দেওয়া হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে সবচেয়ে ব্যবহারকারী কার সবচেয়ে বেশি। কালার দেখে আমি ইজিলি বুঝতে পারতেছি। জাস্ট জাস্ট অ্যান এক্সাম্পল, নাইকে সবচেয়ে বেশি, দেন হচ্ছে আপনার এডিডাস, দেন হচ্ছে রিবক, এরকম আদার্স ব্র্যান্ড আছে। এটা একটা এক্সাম্পল। আর ইনফারেন্সিয়াল, এখন যদি এইটারই, এই ডেসক্রিপটিভলি যদি একটা ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স বলা হয়, তাহলে কি বলবো? এটা একটা কনক্লুশন টানতে হবে, মানে এই ডাটার উপর ভিত্তি করে আপনাকে একটা কনক্লুশন টানতে হবে। কনক্লুশনটা কি হতে পারে? যে নাইকের জুতা ভালো, আরামদায়ক, এই জন্য সবচেয়ে বেশি ম্যারাথন ইউজাররা এটা ইউজ করে। হ্যাঁ, এই ধরনের এক্সাম্পল আর কি টানা। মানে এটা একটা একটা কনক্লুশন আনা, আপনার কাজের একটা কনক্লুশন আনা, সেটাকে বলা হয় ইনফারেন্সিয়াল। বুঝে গেছে কোনটা ডেসক্রিপটিভ, কোনটা ইনফারেন্সিয়াল? আচ্ছা, এখানে আরো কিছু এক্সাম্পল আছে, এগুলো একটু দেখে নেবেন। দেন ফাইনালি আসেন যে হোয়াট ইজ পপুলেশন অ্যান্ড হোয়াট ইজ স্যাম্পল। ক্লাসে যদি 50 জন স্টুডেন্ট থাকে তাহলে নাম্বার অফ পপুলেশন হচ্ছে 50। এটা হচ্ছে পপুলেশন। সিম্পল, একদম সিম্পল। ঠিক আছে। তো ক্লাসে 50 জন স্টুডেন্ট থাকলে সেটাকে আমরা বলতেছি নাম্বার অফ পপুলেশন। এখন আমার এত সময় নেই, হ্যাঁ, তো আমার র্যান্ডমলি আমি একটা জরিপ করতে চাই যে ক্লাসের পরিবেশ কেমন, টিচার ঠিক মতো পড়াতে পারছি কিনা। আমি 5 জনকে র্যান্ডমলি সিলেক্ট করলাম, 5 জনের কাছ থেকে ডেটা নিলাম, নিয়ে বাকি 45 জনের কাছে মেরে গেলাম না, কারণ আমার সময় নাই, টাইম কনস্ট্রেন্ট। তো ওই যে 5 জনের ডেটা নিলাম, 5 জনের কাছ থেকে, তাদেরকে বলা হবে স্যাম্পল। সো নাম্বার অফ স্যাম্পল হবে এই ক্ষেত্রে 5, নাম্বার অফ পপুলেশন হবে 50। ঠিক আছে। এখানে আরো কিছু এক্সাম্পল আছে, সেগুলো আমরা একটু দেখবো। স্যাম্পল টেকনিক আছে, অনেক ধরনের স্যাম্পল টেকনিক ইউজ করা হয়। আমরা রিসার্চের কাজে বিভিন্ন ধরনের স্যাম্পল টেকনিক ইউজ করি, সেগুলো হচ্ছে এখানে বলা আছে অ্যাট এ গ্লান্স। সো দিস ইজ অল অ্যাবাউট লেকচার 1। লেটস মুভ অন টু লেকচার নাম্বার 2। সো দিস ইজ লেকচার নাম্বার 2। হ্যাঁ, আচ্ছা। ভেরিয়েবল টাইপস। ভেরিয়েবল বা ডাটা, এটার কি ধরনের টাইপস হতে পারে? ভেরিয়েবল সাধারণত দুই ধরনের হয়, একটাকে বলা হয় কোয়ালিটেটিভ ভেরিয়েবল, একটাকে বলা হয় কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল। সো নাম শুনেই বোঝা যাচ্ছে যে কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ কোনগুলা। অল অ্যাবাউট নিউমেরিক্যাল, সেটা হবে কোয়ান্টিটেটিভ, কোয়ান্টিটি থাকবে। কোয়ালিটেটিভ কোনটা? যেখানে নিউমেরিক্যাল ডাটা দিয়ে প্রকাশ করা হবে না। যেমন আপনার বিহেভিয়ার, আপনার মুড, হ্যাঁ, এত 100 জন মানুষের মুড, 100 জন মানুষের হ্যাপিনেস ইন্ডেক্স, এগুলো হচ্ছে কোয়ালিটেটিভ।
আর কোয়ান্টিটেটিভ কোনগুলা? 100 জন মানুষের হাইট, 100 জন মানুষের লেটসে তাদের হাইট ইন সেন্টিমিটার, এরকম কোনো এরকম মানে যেটা হচ্ছে নিউমেরিক্যাল ডাটা, সেটাকে বলে কোয়ান্টিটেটিভ। কোয়ান্টিটেটিভকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটাকে বলা হয় এই যে এটা হচ্ছে কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ। ওকে, দিজ আর কোয়ালিটেটিভ, আর দিজ আর দ্য রাইট সাইডস আর কোয়ান্টিটেটিভ ডাটা। আচ্ছা, কোয়ান্টিটেটিভকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটাকে বলে ডিসক্রিট ভ্যারিয়েবল, একটাকে বলে কন্টিনিউয়াস। ডিসক্রিট বলা হয় যে যে নাম্বারগুলা ইন্টিজার, পূর্ণ সংখ্যা, মনে রাখা সবচেয়ে সহজ বুদ্ধি। পূর্ণ সংখ্যা বা নাম্বার অফ যেই নিউমেরিক গুলো ইন্টিজার হয় সেগুলোকে বলা হয় ডিসক্রিট ভ্যারিয়েবল। যেমন হাউ মেনি সিবলিংস ইউ হ্যাভ, 2, 4, কিন্তু কখনোই বলবেন না 2.5। হ্যাঁ, আমরা দুই বোন, আমরা দুই ভাই বোন, চার চার ভাই বোন, এগুলো এভাবে বলি আমরা। সো দিজ আর অল অ্যাবাউট ইন্টিজার্স নাম্বার। হ্যাঁ, এগুলাকে বলা হয় ডিসক্রিট ভ্যারিয়েবল, রাইট? কন্টিনিউয়াস ভ্যারিয়েবল কোনগুলো? যেমন ডিস্টেন্স ফ্রম ইউনিভার্সিটি, ওয়েট, হাইট, লেন্থ। এখন বলতে পারেন এগুলা তো হতে পারে না, দিজ আর অল ফ্র্যাকশনাল অর ডেসিমাল ভ্যালু। হাইট, ওয়েট, লেন্থ, টাইম, টেম্পারেচার, দিজ আর অলওয়েজ ফ্র্যাকশনাল অর ডেসিমাল ভ্যালু। সো এদেরকে বলা হচ্ছে কন্টিনিউয়াস ভ্যালু। ঠিক আছে। ডাটা টাইপ সাধারণত দুই ধরনের হয়, একটাকে বলে প্রাইমারি ডাটা, একটাকে বলে সেকেন্ডারি ডাটা। প্রাইমারি ডাটা হচ্ছে যেটা হচ্ছে মেইন ডাটা সেট, আর সেকেন্ডারি ডাটা হচ্ছে প্রাইমারি ডাটা থেকে যেটাকে ফার্নিশ করে আবার পরবর্তীতে ইউজ করা, সেটাকে বলে সেকেন্ডারি ডাটা সেট। এখানে সবকিছু অ্যাট এ গ্লান্স দেখানো আছে। এখানে আরো দুই ধরনের বলা আছে, নমিনাল লেভেল আর অর্ডিনাল লেভেল। দিজ আর অল সেম অ্যাজ অ্যাবাভ। এখানে আমরা একটা এক্সাম্পল দেখতে পারি, একটা কলাম দেওয়া আছে। এখানে বলা হয়েছে যে বের করো যে ফার্স্ট কোয়েশ্চেন, মানে ফার্স্ট একটা কোয়েশ্চেন করতে পারি যেখানে কোনটা কোয়ালিটেটিভ আর কোনটা কোয়ান্টিটেটিভ। তিনটা কলাম দেওয়া আছে, এ বি সি, এ বি সি। তে বোঝা যাচ্ছে যে এই কোয়ান্টিটেটিভ বলতে বলেছিলাম হচ্ছে অল নিউমেরিক্যাল, তার মানে বি এবং সি এই দুইটা কলাম হবে হচ্ছে কোয়ান্টিটেটিভ, আর কোয়ালিটেটিভ হবে হচ্ছে এ। তাই না? এই যে মান্থ, জানুয়ারি, ফেব্রুয়ারি, এগুলো হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা। দেন আরেকটা কোশ্চেন আসতে পারে যে আমি করতে পারি, সেটা হচ্ছে কোনটা ডিসক্রিট আর কোনটা কন্টিনিউয়াস। দেখেন, নাম্বার অফ আমব্রেলা সোল্ড, কখনোই বলবো না যে 2.5 আমব্রেলা সোল্ড হয়েছে বা 2.6 আমব্রেলা সোল্ড হয়েছে, তাই না? এটা পূর্ণ সংখ্যা, ইন্টিজার ভ্যালু। সো দিজ আর অল ডিসক্রিট ভেরিয়েবল। কন্টিনিউয়াস কোনটা? যেটা হচ্ছে ফ্র্যাকশন বা ডেসিমেল ভ্যালুতে আসবে। যেমন রেইনফল, কত মিলিমিটার আজকে বৃষ্টিপাত হয়েছে ঢাকা শহর, এরকম আর কি। সো দিজ আর অল কন্টিনিউয়াস ভেরিয়েবল বা কন্টিনিউয়াস ডাটা সেট। এখানে কিছু টাইপস আছে। আমরা যদি একটা এক্সাম্পল আমি একটু যদি আপনাদের দেখাই, লেটস সে একটা এক্সাম্পল দেখি আমরা। আশা করি দেখতে পাচ্ছি সবাই, না দেখতে পাইলে আমাকে বলবেন। এই এক্সাম্পলটা আমরা একটু খেয়াল করি। হ্যাঁ, একটু বড় করে দিই। হুম। একটা ইউনিভার্সিটিতে লাইব্রেরিতে একটা পরিসংখ্যান চালানো হয়েছে। ওকে, লাইব্রেরিতে পরিসংখ্যান চালানোর পর এখানে দেখানো হয়েছে যে একটা টেবিল, একটা রেকর্ড টেবিল নেওয়া হয়েছে, 5টা রেকর্ড নেওয়া হয়েছে। হ্যাঁ? কাদের উপর পরিসংখ্যান চালানো হয়েছে? 150 জন স্টুডেন্টের সাথে, স্টুডেন্টকে মানে এই তাদের উপর সার্ভে করা হয়েছে। সার্ভে করে 5টা রেকর্ড এখানে এন্ট্রি করা হয়েছে। মানে 5টা রেকর্ড আমরা এখানে এন্ট্রি করছি। কতজনের উপর ভিত্তি করে? 50। তাহলে আমার এখানে 150 হচ্ছে টোটাল নাম্বার অফ পপুলেশন, আর 5টা রেকর্ড আমি এখানে এন্ট্রি করছি। সো আমার নাম্বার অফ স্যাম্পল হচ্ছে 5। রাইট? আচ্ছা, এবার দেখেন স্টাডি ক্যাটাগরি, আন্ডার গ্রাজুয়েট, কোথাও কখনো পোস্ট গ্রাজুয়েট, জেন্ডার, মেল আছে, ফিমেল আছে, ফ্যাকাল্টি, কোন কোন ফ্যাকাল্টি ইউনিভার্সিটির তারা এখানে স্টাডি করে। নাম্বার অফ বুক, কোন কোন ফ্যাকাল্টির কোন কোন ছেলে বা মেয়ে কতগুলো বুক তারা মানে লাইব্রেরি থেকে নিয়ে গেল বাসায়, কতক্ষণ সময় তারা লাইব্রেরিতে স্পেন্ড করলো। তারপরে ভিজিট ফ্রিকোয়েন্সি পার উইক, মানে এক সপ্তাহে তারা কতবার এখানে ভিজিট করলো। অ্যান্ড দেন নয়েজ লেভেল পারফেকশন, মানে এখানে নয়েজ লেভেলটা কত ছিল। তাহলে পরেরটা যদি আমরা বলি যে অল কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল আলাদা করতে বলছে, তাহলে ফার্স্টে আসি আমরা কোয়ালিটেটিভ। কোয়ালিটেটিভ তাহলে কোনগুলো? যেগুলো নিউমেরিক্যাল না, যেমন স্টুডেন্ট ক্যাটাগরি, আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট আছে, তার মানে এখানে দুই ধরনের কোয়ালিটেটিভ ভেরিয়েবল আছে। তার মানে এইটা হচ্ছে আমাদের কোয়ালিটেটিভের কলাম।
জেন্ডার, মেল ফিমেল, দিজ আর অলসো কোয়ালিটেটিভ। ফ্যাকাল্টি সায়েন্স, এটা হচ্ছে কোয়ালিটেটিভ। তারপরে নয়েজ লেভেল, এটাও কিন্তু কোয়ালিটেটিভ। ওকে, নাও লেটস মুভ অন টু কোয়ান্টিটেটিভ। তাহলে এই যে নিউমেরিক্যাল যেই কলামগুলোতে আছে সেগুলো হচ্ছে আমাদের সব কোয়ান্টিটেটিভ, এই গোল করা যেগুলো এগুলো সব কোয়ান্টিটেটিভ। ওকে, এবার আবার কোয়ান্টিটেটিভকে দুই ভাগে ভাগ করতে বলা হয়েছে। একটাকে বলা হয়েছে যে ডিসক্রিট এবং কন্টিনিউয়াস ভেরিয়েবলে ভাগ করো। তাহলে আমরা ডিসক্রিট কি দেখছিলাম, ইন্টিজার ভ্যালু, পূর্ণ সংখ্যা। তাহলে রেকর্ড নাম্বার কখনোই ফ্র্যাকশন হওয়ার সম্ভাবনা নাই। সো এটা হচ্ছে ইন্টিজার ভ্যালু। হ্যাঁ, তার মানে এটা হবে ডিসক্রিট। নাম্বার অফ বুক, কখনোই 1.5টা বুক কেউ নিতে পারবে না, তাই না? দুইটা মানে আড়াইটা বুক কেউ বা 3.5টা বুক কেউ কখনো ধার নিতে পারবে না। তার মানে এটা ফ্র্যাকশন হওয়ার কোনো সুযোগ নাই, এবং এখানে দেখাও যাচ্ছে না কোনো ফ্র্যাকশন। তার মানে এটা হচ্ছে ডিসক্রিট। আবার আরেকটা দেখতে পাচ্ছি ভিজিট, মানে ভিজিট পার উইক, মানে আমি কি বলবো, আমি 1.5 বার গেছি এক সপ্তাহে, 2 বার যেতে পারি, 1 বার যেতে পারি, 5 বার যেতে পারি। তার মানে এটা হচ্ছে আমাদের ডিসক্রিট। তার মানে এই তিনটা হয়ে গেল আমাদের ডিসক্রিট কলাম। তাহলে ডিসক্রিট কলাম হবে এগুলো। হ্যাঁ, এটা, এটা বাকি থাকলো কি কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস কোনগুলো, যেগুলো আমাদের ফ্র্যাকশন আছে, এখানে একটাই ফ্র্যাকশন আছে, সেটা হচ্ছে আওয়ার। আওয়ার শুড বি ফ্র্যাকশন, কারণ কি টাইম, টাইম পূর্ণ সংখ্যা কিভাবে হবে? ঘন্টায় আছে, মিনিটে আছে, তো আমি যদি ঘন্টায় লিখি তাহলে মিনিটকে আমাকে আওয়ার্সে কনভার্ট করতে হবে। সো দিস শুড বি ফ্র্যাকশন। তার মানে আনডাউটলি, আনডাউটেডলি এটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস ভেরিয়েবল। ওকে, তাহলে এটা আমি একদম একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখাই দিলাম। মানে যে জিনিসগুলো বললাম সেটার উপর বেস করে আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল আপনাদের এখানে শো করে দিলাম। সো এটা ছিল আমাদের লেকচার 1 এবং 2 এর উপর বেস করে একটা এক্সাম্পল। সো আমরা এটা শেষ করে দিই, আমরা যাই হচ্ছে লেকচার নাম্বার 3-তে। লেটস মুভ অন টু লেকচার নাম্বার 3। দিস ইজ লেকচার নাম্বার 3। আচ্ছা, তো লেকচার নাম্বার 3-তে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ডেটা প্রেজেন্টেশন। এতক্ষণ আমরা ডেটা দেখলাম, মানে আমাদের ডেটা দেওয়া থাকবে, সেখান থেকে আমি ডেটা ভেরিয়েবলের টাইপস হিসেবে আলাদা করলাম। এবার আমাদের তৈরি করতে হবে, ডেটা টেবিল তৈরি করতে হবে, ডেটা টেবিলকে সাজাইতে হবে, শো করতে হবে। হ্যাঁ, মানে আমাদের এটা প্রেজেন্টেশনে যেতে হবে, প্রেজেন্টেশন লেভেলে নিয়ে যেতে হবে। তাহলে এটা কিভাবে করা যায়? এটাকে বলে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে আমাদের ডেটা দেওয়া আছে, সেটা আইদার চার্ট হিসেবে কিংবা ট্যালি হিসেবে আমি সাজাবো। এটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আমি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন সাজাবো। লেটস সে একটা এক্সাম্পল খেয়াল করি, একটা রিয়েল লাইফ এক্সাম্পল। হ্যাঁ, তো এখানে বলা হয়েছে যে একটা ইউনিভার্সিটির প্রফেসর, উনি বিভিন্ন রিপোর্ট এখানে শো করছে, যেখানে র্যান্ডমলি 30 জন স্টুডেন্টের কে কতক্ষণ স্টাডি করছে লাস্ট উইকে, সেটা এরকম 30টা ডাটা এখানে আছে। তার মানে এখানে আহ, বিভিন্ন ধরনের ডাটা আছে। এক এক সপ্তাহে কে কত ঘন্টা স্টাডি করেছে সেটা ডাটা আছে। বলা হলো অর্গানাইজ দিস ডাটা ইন্টু ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, মানে এই ডাটাগুলা জাম্বেল হয়ে আছে, ছড়ায় ছিটে আছে। এটাকে আমাকে এইরকম ভাবে নিয়ে আসতে হবে, একটা সুন্দর একটা টেবিলে এটাকে নিয়ে আসতে হবে। তাহলে আমরা কিভাবে করবো? তো দিস ইজ কোয়েশ্চেন অ্যান্ড দিস শুড বি অ্যান্সার। এই যে এটা, তাহলে আমরা এখানে কিভাবে করবো? তাহলে সবার আগে আসি যে হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এই যে এইটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, আপনি সাজাইছেন এটাকে আলাদা আলাদা ফ্রিকোয়েন্সিতে সাজাইছেন। আর ক্লাস কোনটা? এই যে এগুলো হচ্ছে ক্লাস, রো গুলো হচ্ছে ক্লাস। তার মানে এখানে কতগুলো ক্লাস? 1, 2, 3, 4, 5, 6, 7। সো দেয়ার আর 7 ক্লাসেস। আচ্ছা, তাহলে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কি বুঝলাম, ক্লাস বুঝলাম। এবার আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করব। সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার কে ইজ গ্রেটার দেন অর ইকুয়াল এন। এটা হচ্ছে আমাদের সূত্র। এখন আমাদের এখানে ছিল 30টা ডেটা, তার মানে এটা হচ্ছে আমার নাম্বার অফ পপুলেশন, এন হচ্ছে আমাদের 30। এখন এই 30তে 2 টু দি পাওয়ারের কোন ভ্যালু বসাইলে আমার এই এ, যে কন্ডিশনটা আছে সেটা ফুলফিল করে? তাহলে দেখেন 2 টু দি পাওয়ার 4 যদি বসাই, বাট সরি 2 টু দি পাওয়ার 4 তো 16, 2 টু দি পাওয়ার 5 যদি বসাই তাহলে হচ্ছে 32, তাই না? তাহলে 2 টু দি পাওয়ার 5 যদি আমি এখানে বসাই তাহলে আমার এই কন্ডিশনটা ফুলফিল করে, কারণ 32 ইজ গ্রেটার দেন, ইজ গ্রেটার দেন অর ইকুয়াল। তাহলে ইকুয়াল তো না, 32 হচ্ছে গ্রেটার দেন 30। তার মানে আমার কে এর ভ্যালুটা আমি পেয়ে গেলাম 5।
তো আমাদের বের করতে হবে কে এর ভ্যালু। গিভেন কোনটা ছিল? এন এর ভ্যালু গিভেন ছিল, নাম্বার অফ পপুলেশন, তাহলে কে এর ভ্যালু পেয়ে গেলাম। এই যে কে এর ভ্যালু যেটা পেলাম এটি হচ্ছে আমাদের নাম্বার অফ ক্লাস, মানে এই যে 1 2 3 4 5, পাঁচটা রো হবে, পাঁচটা ক্লাসে ভাগ হবে আমার এই পুরো ডেটাটা। তাহলে প্রথম কাজটা আমরা পেয়ে গেলাম। ওকে, তাহলে প্রথম কাজটা যেহেতু পেয়ে গেলাম, তাহলে পরে যেটা করতে হবে আমাকে হাইয়ার আর লোয়ার ভ্যালু বের করতে হবে। তাহলে আমি এখানে চলে যাই, এখানে যে আমি হাইয়ার আর লোয়ার ভ্যালু বের করব। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে আমার সবচেয়ে লোয়ার ভ্যালু হচ্ছে এটা 10.3, আর সবচেয়ে হায়ার ভ্যালু হচ্ছে 33.8। তাহলে আমি যদি এভাবে সাজাই এটাকে, 10 থেকে শুরু করে 10 থেকে 15, ঠিক আছে, এটা একটা। তারপরে 15 থেকে 20, 15 থেকে 20, সো 10 থেকে 15 হচ্ছে একটা, 15 মানে হচ্ছে 15.0। এখানে 15 থেকে 20, তার মানে 15.1 থেকে 20.0। আশা করি বুঝতে পারতেছেন কি বোঝাতে চাচ্ছি। দেন হচ্ছে 20 থেকে 25, কয়টা হলো? তিনটা। আমাদের ক্লাস ছিল কয়টা? পাঁচটা। কে এর ভ্যালু ছিল 5। তাহলে এখন 25 থেকে 30, ঠিক আছে। তাহলে দেখেন লোয়ার ভ্যালুটা কত ছিল আমাদের? 10.3, আমি নিছি 10, তার মানে এটা এটার মধ্যে চলে আসতেছে। দেন ফাইনালি হচ্ছে 30 থেকে 35। এখন দেখেন এই হায়ার আর লোয়ার ভ্যালু কিন্তু এই ক্লাসের মধ্যে ঢুকে গেছে, ঢুকে গেছে না? তার মানে ওই ফর্মুলাটা দিয়ে আমার এটা অটোমেটিক্যালি ঢুকে গেল। তো এটা এটা হয়ে গেল আমাদের নাম্বার অফ ক্লাস। এখন যেটা করব সেটা হচ্ছে এই 10 থেকে 15-র মধ্যে কয়জন আছে, ওইটা হচ্ছে নাম্বার অফ ফ্রিকোয়েন্সি। তাহলে এখন গুণে বের করতে হবে, 10 থেকে 15-র মধ্যে এ আছে, হ্যাঁ। তারপরে এখান থেকে ধরে ধরে বের করব, এটা আছে 2, দেন হচ্ছে 3, 3-এর পর হচ্ছে এখানে 4, 5, 6, 7, এই তো 7টাই, এটা হবে না, এটা পরেরটাই হবে। তো এখানে লিখে দিব হচ্ছে 7। বোঝা গেছে? এভাবে প্রত্যেকটা রেঞ্জের মধ্যে কত ফ্রিকোয়েন্সি, মানে কে কতবারে আছে সেগুলো আমরা এখানে লিখে দিব। তাহলে আমাদের জাম্বেল ডাটাটা চমৎকারভাবে একটা এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের মধ্যে ঢুকে গেল না? তো সেটাই এখানে করা আছে, এই যে দেখেন, এই ট্যালিটা করার দরকার নেই, ট্যালি নট নিডেড, দরকার নেই। আমরা এই যেভাবে একটু আগে যে আমি এভাবে দেখাইছি, তাহলে দেখেন 10 থেকে 15-র মধ্যে ছিল 7, 15 থেকে 20-এর মধ্যে এত ছিল, 20 থেকে 25-এ এত ছিল, 25 থেকে 30-এ এত ছিল, 30 থেকে 35-এ এক আছে। তো এটা হয়ে গেল আমাদের ফ্রিকোয়েন্সি। আর এটা হচ্ছে আওয়ার্স অফ স্টাডি, এটাকে আমরা পাঁচটা ক্লাসে ভাগ করে নিচ্ছি, যেখানে আপার লিমিট হচ্ছে 10, লোয়ার লিমিট হচ্ছে 5। তাহলে আমি ফ্রিকোয়েন্সিও পেয়ে গেলাম, আওয়ার্স অফ স্টাডি এটাও পেয়ে গেলাম, রাইট? দুইটা পেয়ে গেলাম। আচ্ছা, এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এই দুইটা তো পেলাম, এটা তো ইজি তাই না, পেয়ে গেলাম। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গ্রাফ আঁকতে হবে, মানে আগে প্রেজেন্টেশনে যেতে হবে। তো তিন ধরনের প্রেজেন্টেশন আছে, একটাকে বলা হয় হিস্টোগ্রাম, একটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি পলিগন, আর একটাকে বলা হয় অগিভ কার্ভ, বা এটা যদি মনে না থাকে তাহলে কিউমিলিটি ফ্রিকোয়েন্সি পলিগন। এটা খুব মজার জিনিস। কিউমিলিটি ফ্রিকোয়েন্সি পলিগন হচ্ছে আপনি যদি ফ্রিকোয়েন্সি বের করে ফেলতে পারেন, যেমন আগে একটু আগে বের করছি। কিউমিলিটি ফ্রিকোয়েন্সি হচ্ছে যেমন 2 এর ক্ষেত্রে 2 হবে, পরেরটার ক্ষেত্রে হবে এইটা এবং তার আগেরটা যোগফল, অর্থাৎ 8 আর 2 10। তার থার্ড নাম্বারটা হবে 18 + 8 + 2, এইভাবে একটার সাথে যেটা নিবেন তার আগের গুলা তার সাথে যোগ হতে থাকবে, এটাকে বলে কিউমিলিটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ। ওকে, তাহলে আমরা একটা একটা করে দেখি। সবার আগে আসেন হচ্ছে হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম, তাহলে হিস্টোগ্রামের জন্য আমাকে কি লাগবে দেখেন খেয়াল করে। এটা কিন্তু আমরা একটু আগে করে ফেলছি, ক্লাসটা আমরা ডিস্ট্রিবিউট করে ফেলছি, তাই না? পেয়ে গেছি। ফ্রিকোয়েন্সিও কিন্তু আমি পেয়ে গেছি, এটা আমি করে ফেলছি একটু আগে। এখন আপনাকে যেটা করতে হবে, একটা মিড পয়েন্ট বের করতে হবে, যে এটা মিড পয়েন্ট। মিড পয়েন্টের সূত্র কি? U+L/2, মানে আপার ভ্যালু মাইনাস লোয়ার ভ্যালু, সরি, আপার ভ্যালু প্লাস লোয়ার ভ্যালু ডিভাইডেড বাই 2। আপার ভ্যালু কত? 104.5। লোয়ার ভ্যালু কত? 99.5। দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে যা পাবো তাই। এগুলা দরকার নাই, নট নিডেড। ওকে, পরের ক্লাসে দেখবো এগুলো পদ্ধতি, এগুলো দরকার নেই। আর আরেকটা লাগবে আমাদের, সেটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এটা কি? এটা আমি যে একটু আগে বুঝে এলাম, এই যে ফ্রিকোয়েন্সি 2, 2 এর ক্ষেত্রে 2, কারণ 2 এর আগে কোনো কিছু ছিল না, সো 2। 8, 8-এর ক্ষেত্রে কি হবে? 8 + 2 10। 18-এর ক্ষেত্রে কি হবে? 18 + 8 + 2 28। এইভাবে সবগুলো যোগ হবে।
যোগ হয়ে দেখেন এই 50টা এটার সাথে মিলে যাবে। ওকে, তাহলে এই কটা আমরা পারবো না বের করতে? এটা তো আমি পারছি। ফ্রিকোয়েন্সি আমি বের করে ফেলতে পারছি কার মধ্যে কতগুলো আছে। মিড পয়েন্ট আমরা একটু বের করবো খুব সহজ সূত্র দিয়ে, আপার প্লাস লোয়ার ডিভাইডেড বাই 2, অ্যান্ড দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা বের করবো। এখন বলতে পারেন চারটা কেন লাগবে? তিনটা ডায়াগ্রাম ড্র করার জন্য এই চারটা কলাম আমাদের লাগবে। হ্যাঁ, কি? প্রথমে আসেন হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম করার জন্য আমাদের লাগবে কলাম নাম্বার 1, কলাম নাম্বার 2, অর্থাৎ ক্লাস আর ফ্রিকোয়েন্সি এই দুইটা হইলে আমি হিস্টোগ্রাম ড্র করতে পারবো। কিভাবে করব, কোন প্রসেসে করবো একটু পরে দেখাচ্ছি। ফ্রিকোয়েন্সি পলিগন করার জন্য আপনার লাগবে 1 2 5, 1 2 আর 5, অর্থাৎ ক্লাস লাগবে, ফ্রিকোয়েন্সি লাগবে, মিড পয়েন্ট লাগবে। আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যেটা, এটা করার জন্য শুধু ক্লাস লাগবে আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ঘর লাগবে, এগুলো আর লাগবে না। ওকে, তাহলে হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন, আর হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন। এবার আসি আমরা কিভাবে এটা ড্র করব। আচ্ছা, ড্র করার প্রসেসটা দেখেন। প্রথমে আমরা হিস্টোগ্রাম আসবো, ওটার জন্য আমরা শুধু এই দুইজনকে রাখবো। ওকে, এই দুজনকে, মানে এটা এটা ড্র করার জন্য বারবার এগুলা লেখার দরকার নেই। আপনি তো কলম একবার বিল্ড করেই ফেলবেন, টেবিলটা একবার সাজাই ফেলবেন। শুধু মাথায় রাখবেন এই দুজনকে নিয়ে হচ্ছে হিস্টোগ্রাম। এখন এই স্যার একটা দুজন কোশ্চেন কিভাবে হিস্টোগ্রাম হয়েছে খেয়াল করে দেখেন। মানে বারবার উপরে যাওয়ার থেকে আমি এটা আপনাদের কাট করে নিয়ে চলে আসি। এখন দেখেন, এটা ইজিলি আঁকতে পারবো না। এক্স অ্যাক্সিসে রাখবো হচ্ছে এই ক্লাসটাকে, মানে 0 থেকে, এটা তো এক্স অ্যাক্সিস না, এখানে আমি এই ক্লাসটাকে সাজাবো। কিভাবে সাজাবো? ধরেন এটা হচ্ছে 0, হ্যাঁ, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে 0। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ওটা তো স্যার মিলে না স্যার, একটু উপরে যান। কোথায় মিলে না দেখেন তো, কিউমুলেটিভ, হ্যাঁ। কোথায় মিলে না? আহ, এটা তো 2 10 আর 28, এটা তো 40 হয় স্যার পরেরটা। কোনটা? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে ওইটা কি ওই ফ্রিকোয়েন্সি সাথে যোগ করবো ওগুলা একটা পর একটা? তো আমি তো একটু আগে কি বললাম আপনাকে, এই যে এই ঘরটাকে টার্গেট করো, এই ঘরটাকে টার্গেট করে ফার্স্টে যখন 2 হবে, 2 এর ক্ষেত্রে জি 2, জি। কারণ আগে কোনো কিছু ছিল না। যখন 8 হবে, যেটা নিবেন তার আগের গুলা তার সাথে যোগ হবে, অর্থাৎ 8 + 2 হুইচ ইজ 10। হুম। 18 যখন নিবেন তখন 18 + 8 + 2, তার মানে মুখে বের হয়ে যাচ্ছে 28। 13 যখন নিবেন তখন 28-এর সাথে আগের তো যোগ করাই আছে, তার সাথে জি জি। 13টা যোগ করে ফেলবেন, হুইচ ইজ 41। এভাবে সব যোগ হবে, হুম। মিলেই তো গেছে। আচ্ছা ঠিক আছে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ধন্যবাদ তো স্যার। আচ্ছা, এটা যখন হয়ে গেল, এবার দেখেন যখন আমরা হিস্টোগ্রাম ড্র করব তখন কি হবে। তো যেটা বলতেছিলাম, হিস্টোগ্রাম যখন ড্র করব তখন এরকম এক্স অ্যাক্সিস আর এরকম ওয়াই অ্যাক্সিস আমরা ড্র করব। 0, এখন আমাদের শুরু হয়েছে 99.5 থেকে, তাহলে 0 থেকে একটা গ্যাপ দেখাই দিব, মানে এখান থেকে শুরু করব 99.5, তার মানে 0 থেকে 99.5 এর মাঝখানে যা আছে সবাইকে আমি এখানে ঢুকিয়ে দিলাম, এবং এখানে আমার কোনো ডাটা থাকবে না। এখানে আমাদের এই লাল অংশে কোনো ডাটা থাকবে না, কিছুই শো হবে না। শুরু হবে 99.5 থেকে। এবার এই যে এগুলাকে আপনি ভাগ করেন, এগুলাকে এক একটা সেগমেন্ট হিসেবে দেখেন। দেখেন 99.5 রাখেন, 104 রাখেন, তাহলে কত হলো? 1 2, তাহলে 104 তো আবার এখানে আছে, তাহলে এটা রিপিটেটিভ হবে না। তাহলে 1 2 3 4 5 6 7, আর এই যে একটা 8, তাহলে 8টা দাগ হবে। খেয়াল করে দেখেন, এই যে 1 2 3 4 5 6 7, আর এই যে এটা হচ্ছে 8, এটা লেখে নাই, এটা লিখে দিবেন 135, 134.5। ওকে, আচ্ছা, এটা যখন লিখে দিলাম, এখন দেখেন আমাকে হিস্টোগ্রাম মানে বার আঁকতে হবে, বার ডায়াগ্রাম। তাহলে বার ডায়াগ্রাম যদি হয়, তাহলে 99.5 আর 104-এর মধ্যে ছিল 2, এই ওয়াই অ্যাক্সিসকে 1 2 3 4 5 6 এভাবে 10 12 বা 15 পর্যন্ত, হায়েস্ট কত ছিল এখানে? 18, তার মানে 18 পর্যন্ত কাট করবেন। এবং এটা ফ্রি হ্যান্ডেই করবেন, খাতাতে করবেন, এটার জন্য কোনো গ্রাফ পেপারের দরকার নেই, গ্রাফ পেপারের নিডেডও নেই। তাহলে করার পর দেখেন, এটা যদি, মানে এখানে দেখাইছে এখানে তো এত বড় জায়গা নাই, তাহলে 3 ছিল, তাহলে 2 পর্যন্ত যাবে। তারপরে পরে 104 থেকে 9 থেকে পর্যন্ত কত পর্যন্ত ছিল, তাহলে 8 পর্যন্ত যাবে। একটার সাথে একটা লাগাই দিবেন, হিস্টোগ্রাম সবসময় পাশাপাশি ওয়ান্স মানে সাইডের জয়েন্ট অবস্থায় থাকে। তারপরে 109 থেকে 114 পর্যন্ত কত ছিল? 18, তাহলে 18 পর্যন্ত যাবে ম্যাক্সিমাম। তারপর আবার নাম, এভাবে আমি সুন্দর করে ড্র করতে ফেলতে পারবো না?
হিস্টোগ্রাম ইজিলি পারবো, তাই না? এটা একটু বাসায় প্র্যাকটিস করবেন সবাই। ওকে, তাহলে ক্লাস এবং মানে ফ্রিকোয়েন্সি দিয়ে কিভাবে হিস্টোগ্রাম ড্র করতে হয় দেখাই দিলাম। এবার আসেন, প্রথমটা গেল, তাহলে এবার পরেরটা, ফ্রিকোয়েন্সি পলিগন। আচ্ছা, ফ্রিকোয়েন্সি পলিগন কোনটা? ফ্রিকোয়েন্সি পলিগন হচ্ছে হিস্টোগ্রামেরই একটা আপডেটেড ভার্সন, অর্থাৎ এখানে মিড পয়েন্টটা অ্যাড হবে। মানে আগে ছিল ক্লাস এবং ফ্রিকোয়েন্সি, এবার আসবে হচ্ছে তার সাথে মিড পয়েন্ট, তাই না? এটাই তো দেখছিলাম একটু আগে, ক্লাস ফ্রিকোয়েন্সি মিড পয়েন্ট। আচ্ছা, মিড পয়েন্টটা আপনি বার ডায়াগ্রামের মধ্যে, এই যে এখানে যে বার ডায়াগ্রাম ছিল না, এটা আঁকার সবচেয়ে সহজ টেকনিক আমি দেখাই দিই। এই হিস্টোগ্রামটাই আপনি আবার ওইটার জন্য ড্র করবেন, ড্র করে করবেন কি, এটার মিড পয়েন্ট গুলো মার্ক করবেন। এই যে এটা 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 তো শুরুর পয়েন্ট, এটা থাকতে হবে। এরপর প্রত্যেকটা এরকম মিড পয়েন্ট মার্ক করবেন, প্রত্যেকটা এরকম মিড পয়েন্ট মার্ক করবেন। ঠিক আছে, এরকম মিড পয়েন্ট মার্ক করে দিবেন, এরকম মিড পয়েন্ট মার্ক করে এগুলোকে শুধু লাগাই দিবেন, জয়েন করে দিবেন এদেরকে। ঠিক আছে, যদি এরকম জয়েন করে দেন, তাহলে দেখেন এরকম একটা ফিগার পাবেন, এরকম একটা ফিগার পাবেন জয়েন করে দিলে। ঠিক আছে, যেটা পাবেন সেটি হবে ফ্রিকোয়েন্সি পলিগন, অর্থাৎ এটার জন্য আপনাকে নতুন করে আর কষ্ট করা লাগবে না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে হিস্টোগ্রাম গেল, ফ্রিকোয়েন্সি পলিগন গেল। নাও লেটস মুভ অন টু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন। এটা কি ছিল? এখানে এটা রাখা হয়েছে, বাট এটা নিডেড না, এটা রাখা হয়েছে এটা ক্যালকুলেশনটাকে বোঝানোর জন্য। আমাদের লাগবে হচ্ছে ক্লাস এবং ক্লাস লাগবে আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এই দুজনকে লাগবে। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন অলওয়েজ এরকম একটা শেপে হবে। কেন হবে? কারণ সে শুরু হবে ছোট থেকে, যোগ করতে করতে তার এই পয়েন্টটা সবসময় হাইয়েস্টের দিকে যাবে, এটাই নিয়ম, এটাই তো কিউমুলেটিভ, তাই না? তার মানে এভাবে আঁকবেন, 0 x দিবেন, তারপর এখানে ওয়াই দিবেন, সেম আগের বারের মতো হিস্টোগ্রাম যেভাবে 8টা পয়েন্টে ভাগ করছেন সেগুলো দিবেন। দেওয়ার পর প্রত্যেকের এগেনস্টে, যেমন 99-এ কত 2, 104-এ কত 10, 109-এ কত 18, এইভাবে আস্তে 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 যেতে থাকবেন, এভাবে আস্তে আস্তে বাড়তে থাকবে। ঠিক আছে, এভাবে আস্তে আস্তে বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এই জায়গায় যে পৌঁছাবে, মানে এর শেপটা হবে সবসময় এরকম। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন। অর্থাৎ সিম্পল, আমাদের এখানে যে চার্টটা আছে, এই চার্টটা আমাদের এই ছবিতে বসায় জাস্ট এইটার এগেনস্টের এই ভ্যালুটা আমাদের এখানে বসাই দিতে হবে। তাহলে আমি যেই গ্রাফটা পাবো সেখানে বলতেছি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন, বা এটাকে অগিভ কার্ভ নামেও ডাকা হয়। ঠিক আছে, ওকে, তাহলে এটা গেল হচ্ছে আমাদের কি সেকেন্ড সেট অফ কোয়েশ্চেন। সেকেন্ড সেট অফ কোয়েশ্চেন কেন বলতেছি? কারণ হচ্ছে ওই যে প্রথমটা তো দেখাই দিছি, পপুলেশন স্যাম্পল কিভাবে বের করতে হয় দেখাই দিছি না একটা এক্সাম্পল দিয়ে, ওটা গেল ফার্স্ট সেট অফ কোয়েশ্চেন। এটা হচ্ছে সেকেন্ড সেট অফ কোয়েশ্চেন, একটাতেই 15 নম্বর থাকবে। কি কি থাকবে? এই ধরনের একটা এক্সাম্পল থাকবে, সরি, এই যে এই ধরনের একটা এক্সাম্পল থাকবে, সেখান থেকে আপনারা সবার আগে ক্লাস নির্ণয় করবেন, 2 টু দি পাওয়ার k ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, এই সূত্র দিয়ে ক্লাস নির্ণয় করার পর এটাকে এইভাবে সাজাবেন, এই যে এই ফর্মেটে সাজাবেন। এই ফর্মেটে সাজানোর ক্ষেত্রে খেয়াল রাখবেন, এইটা এইটা এই দুইটা হবে না, আপনাদের জন্য কলাম হবে 1 2 3 4, চারটা কলাম হবে। এরপর এগুলোকে রিড্র করবেন না, আমি বোঝানোর জন্য প্রত্যেকটাতে আবার নতুন করে কলাম নিছি, এদেরকে সাজাইছি, এটা করবেন না। এটার পর সিম্পলি এদের ধরে ধরে হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন আর অগিভ কার্ভ বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন সাজিয়ে দিবেন। কিভাবে করবেন আরেকবার রিপিট করে দিই, কলাম 1 আর 2 এই দুজনকে নিয়ে করবেন হচ্ছে হিস্টোগ্রাম, এই দুজনকে নিয়ে করবেন হিস্টোগ্রাম। 1 2 5, 1 2 আর সাথে 5, এই দুই তিনজনকে নিয়ে হবে হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন, মিড পয়েন্ট। আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন হচ্ছে 1 আর 6, এটা নিয়ে। ওকে, অ্যাকচুয়ালি এখানে এই দুইয়ের কোনো প্রয়োজন নাই, এই যে এখানে ফ্রিকোয়েন্সির কোনো প্রয়োজন নেই। ফ্রিকোয়েন্সি পলিগন এটা অল অ্যাবাউট ক্লাস এবং মিড পয়েন্ট। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে আমাদের সেকেন্ড সেট অফ কোশ্চেন, যেটা কোয়ান্টিটেটিভ ডাটার উপর ভিত্তি করে হবে। এবার আসেন, যদি এই ডাটাটা কোয়ালিটেটিভ থাকতো, মানে হচ্ছে ডাটাটা যদি আপনাকে এভাবে শো করতে বলতো, যেমন একটা ফলোইং প্রায় 34টা স্যাম্পল আছে জুতার সাইজ, স্মল, মিডিয়াম, লার্জ, 3 ধরনের জুতা সাইজ আছে। এখন এটার উপর ভিত্তি করে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল করতে বলে, এখন কিভাবে করবেন?
এখন কিভাবে করুন বলতে, এখন তো রেঞ্জ নাই কোনো। আগে যেমন আপনি একটা আপার আর লোয়ার ধরে যে সাজাইছেন, কি কি বলতে চাচ্ছি বুঝতে পারতেছেন তো? আগে আমরা আপার আর লোয়ার ধরে মিড পয়েন্ট বের করছি না, তারপর সাজাইছি না সুন্দর করে, ক্লাস বের করছি না। এখন তো ওই জিনিসটা নাই, তাহলে এখন কিভাবে করুন? এখন বের করার সহজ উপায় হচ্ছে, আপনি এখানে আগে দেখবেন যে কয় ধরনের ক্লাস আছে। এল, এম, এস, এই তিন ধরনের ছাড়া তো আর কোনো ক্লাস নাই। তাহলে তিনটা ক্লাস বসাই দিবেন। মানে এখানে আপনার আর 2 টু দি পাওয়ার কে ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু এন, যেখানে এনটা হচ্ছে নাম্বার অফ পপুলেশন, উইচ ইজ এই এই ম্যাথের জন্য সেটা হচ্ছে আহ, কত, 34। হ্যাঁ, এই কাজটা আপনি এখানে করবেন না, আপনি এখানে 34 বসায়া, হ্যাঁ, এখানে কে এর ভ্যালু ওইটার করতে যাবেন না। কেন করতে যাবেন? কারণ এখানে তো রেঞ্জ নাই কোনো। এই জন্য আপনি এখানে ক্লাস দেখবেন কয় ধরনের ডাটা আছে আপনার এখানে। এল আছে, এম আছে, আর এস আছে, আর দেখেন কোন ধরনের নাই। তাহলে যেটা করবেন, সবার আগে এস, এম, এল কে এভাবে সাজায় ফেলবেন এবং নাম দিবেন হচ্ছে শু সাইজ। কিভাবে নাম দিবেন? কারণ বলেই দিছে যে ডিফারেন্ট সাইজের শু, তাহলে শু সাইজ। এখন এই শু সাইজের উপর ভিত্তি করে নাম্বার অফ শু কয়টা, অর্থাৎ এস কয়টা। তাহলে কাটেন এখানে, একটা, দুইটা, তিনটা। আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই করবেন পরীক্ষায়, তাহলে ভুল হবে না। হ্যাঁ, যদি মানে এরকম কেটে না করেন বা কোনো একটা আইডেন্টিফিকেশন মার্ক দিয়ে না করেন, তাহলে কিন্তু এটা ভুল হওয়ার সম্ভাবনা আছে। তাহলে 9, 10, 11, 12, তাহলে এই যে 12টা, এস 12টা। একইভাবে এম কয়টা, 15টা, এল কয়টা, 7টা। আমার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল সাজাই। তার মানে বোঝা গেল কোয়ান্টিটিভ থেকে কোয়ালিটেটিভের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলটা সাজানো সহজ, তাই না? এখানে কোনো সূত্র অ্যাপ্লাই করা লাগতেছে না, আমি জাস্ট ক্লাসগুলো মুখে মুখে নির্ণয় করলাম, বসাইলাম, কোনটায় কতগুলো শু আছে আমি বসাই দিলাম, শেষ। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? তাহলে তাই যদি হয়, পরে দেখি আমরা কি করতে হবে এখান থেকে। বার ডায়াগ্রাম বলছে আর পাই চার্ট বের করতে বলছে, আর কোনো কিছু বের করতে হবে না। কোয়ালিটেটিভে কোনো সময় হিস্টোগ্রাম এসব বের করার কোনো প্রয়োজন নাই, বা এটা রিলেটেডও না। হ্যাঁ, যেহেতু এটা কোয়ালিটেটিভ ডাটা, এখানে দুই ধরনের ডায়াগ্রাম দিতে হবে। একটা হচ্ছে বার ডায়াগ্রাম, একটা হচ্ছে পাই চার্ট। মাচ মোর ইজিয়ার দেন কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তাহলে দেখেন, প্রথমে যখন বার ডায়াগ্রাম করব, একদম সহজ না? এটা তো আমি বের করেই রাখছি আগে, একটু আগে। তাহলে এটাকে আমি যদি বার ডায়াগ্রামে কনভার্ট করি, কিভাবে করবো দেখেন তো। দিস ইজ এক্স অ্যাক্সিস, দিস ইজ ওয়াই অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিসে আমি এগুলোকে রাখবো এস, এম, এল, তাই রাখছি এস, এম, এল। আর ওয়াই অ্যাক্সিসে রাখবো সংখ্যা। সংখ্যা কত? সর্বোচ্চ আছে 15, আমি 16 পর্যন্ত রাখলেই তো হয়ে যাচ্ছে। এখন দেখেন এস কত, 12, তাহলে 12 পর্যন্ত যে লাগাই দিলাম। এটা কিন্তু হিস্টোগ্রাম না, খেয়াল করে রাখবেন, এটা হিস্টোগ্রাম না। হিস্টোগ্রাম হচ্ছে একটা একটার সাথে সাইড ওয়াইজ একদম অ্যাডজেসেন্ট থাকবে। এটা হচ্ছে বার ডায়াগ্রাম। বার ডায়াগ্রাম হচ্ছে এরকম গ্যাপ থাকবে। হ্যাঁ, বার, সিঙ্গেল বারের মতো থাকবে। তাহলে এস কত, 12, সিম্পল, লিখে দিলেন। এম কত, 15, সর্বোচ্চ যাবে। তারপর এল কত, 7, 7 গেল। 6 আর 7 মাঝামাঝি, তাহলে এখানে 7। শেষ, হয়ে গেল আপনার বার ডায়াগ্রাম। ইজি না? সিম্পল, কোয়ালিটেটিভ। তাহলে বার ডায়াগ্রাম যদি হয়ে থাকে, তাহলে হোয়াট অ্যাবাউট পাই চার্ট? পাই চার্টের একটা ইয়ে আছে, টেকনিক আছে। টেকনিকটা কি দেখেন, পাই চার্টে যাই। এই যে এটা হচ্ছে পাই চার্ট। হ্যাঁ, পাই চার্টের টেকনিক হচ্ছে, আমরা যে ক্রিকেট খেলা দেখি না সবাই, ফোর বাউন্ডারি কে কত মারছে, তাই না? স্ট্রেট ড্রাইভ কতগুলো হয়েছে, এরকম একটা মাঠের এরকম গ্লান্স থাকে না? ওইটাই হচ্ছে পাই চার্ট। তো পাই চার্ট যখন করবেন, পার্সেন্টেজ আনতে হবে আপনাকে, এটা মাস্ট। তাহলে পার্সেন্টেজ আনার জন্য এখানে একটা পার্সেন্টেজ ভ্যালু কাউন্ট করতে হবে না? তাহলে দেখেন, এই পার্সেন্টেজ ভ্যালুটা কিভাবে বের করছে, কেউ বলতে পারবেন? টোটাল, এটাকে টোটাল নাম্বার দিয়ে যদি ভাগ দেন, ইন্টু 100 করেন, তাইলে এটা বের হয়ে যাবে না? মানে টোটালের কত পার্সেন্ট হচ্ছে, 12। এটা আমাকে বের করতে হবে। তাহলে সূত্র কি? সূত্র হচ্ছে, এটা যেটা বের করবেন, এটা ডিভাইডেড বাই টোটাল ইন্টু 100%, বের হয়ে গেল। একইভাবে 15 ডিভাইডেড বাই 34 ইন্টু 100%, 7 ডিভাইডেড বাই 34 ইন্টু 100%, বের হয়ে গেল। দেখেন তো বুঝতে পারছেন কিনা? মানে এটার জন্য আলাদা করে ফর্মুলা এখানে লেখার প্রয়োজন নাই, কারণ দিস ইজ কমন সেন্স একেবারে। মানে এটা সিম্পল, এই জন্য এখানে আলাদা করে কোনো ফর্মুলা লেখা হয় নাই। মানে টোটাল নাম্বার অফ শু ইন রেসপেক্ট, মানে নাম্বার অফ স্মল সাইজ শু ইন রেসপেক্ট অফ টোটাল নাম্বার অফ শু। বোঝা গেছে? পার্সেন্টেজটা বের করে ফেললাম। পার্সেন্টেজটা ঠিক আছে কিনা একটু চেক করে দেখবেন, তিনজন মিলে 100% হয় কিনা। এইবার
যখন পাই চার্ট আঁকবেন একটা সূত্র হচ্ছে এটাকে 4 ভাগে ভাগ করবেন এইভাবে। তাহলে 4 ভাগে যদি ভাগ করেন এক একটা 25% করে হবে না? 4 25 100। তাহলে এখন দেখেন 25-এর কাছাকাছি কোনটা ছিল সবচেয়ে? 21। তার মানে এটা 25 থেকে একটু কম হবে। তাহলে যেটা করবেন যে কোনো একটা ভাগকে একটু কমায় দিবেন এইভাবে, কমায় দিয়ে ওইটা হয়ে যাবে 21%। ওকে। আচ্ছা, এরপর আরেকটা ধরবেন যেটা 25 থেকে একটু বেশি, 35। তার মানে এই যে যেটা ছিল এটা আরেকটু বেশি হবে, এখানে একটু যাবে এখানে একটু যাবে। তাহলে দেখেন এগুলো মোটামুটি আন্দাজের উপর ভিত্তি করে করতে হবে, তবে এমন না যে আপনি এমন ভাবে করলেন যেন জিনিসটা মানে একটু বেশি হয়ে গেছে, অ্যাজাম্পশনটা এরকম না। মানে মোটামুটি একটা অ্যাজাম্পশন করে আপনি একটু পাই চার্ট এখানে ড্র করবেন, যেহেতু আপনি হ্যান্ড স্কেচ করতেছেন। ঠিক আছে। সো কত, এটা কত গেল? 35%। তাহলে 35 মানে কি? 25-এর থেকে একটু বেশি, তার মানে যে একটু একটু বেড়ে যাবে এখানে। আর বাকি যেটা আছে ওটাকে আপনার নতুন করে ড্র করার দরকার নেই, এই দুজনকে যদি ড্র করেন 3 নাম্বারটা অটোমেটিক্যালি বের হয়ে যাবে, 44%। ফাইন। এরপর এগুলাকে একটু মার্কিং করে দিবেন। লেটস সে আপনি বলতে পারেন আমি তো কালার করতে পারবো না, না আপনি ডট ডট করে দেন, যে কোনো একজনকে ডট করে দেন। হ্যাঁ, আরেকজনকে এরকম হ্যাশ করে দেন, এভাবে হ্যাশ এরকম করে দেন। ঠিক আছে, মানে আমি বোঝাতে চাচ্ছি যে এরকম একজনকে এমন করে দেন, এরকম হ্যাশ করে দেন, আরেকজনকে এরকম ডট ডট করে দেন, আর বাকি যেটা থাকবে সেটা যেভাবে আছে ওইভাবেই রেখে দেন। ঠিক আছে, তাহলে আমাদের পাই চার্ট বের হয়ে গেল। ওকে। তাহলে বোঝা গেছে এক্সাম্পলটা, যে একটা কোয়ালিটেটিভ ডেটা থাকবে, একটা কোয়ালিটেটিভ ডেটা সেট থাকবে, সেখান থেকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল বের করতে হবে, হুইচ ইজ দিস ওয়ান। সেটার শো সাইজ বের করছি, দেওয়াই ছিল। নাম্বার অফ শো আমরা ওখান থেকে ক্যালকুলেট করে নিছি। দেন পার্সেন্টেজটা আমরা বের করছি হচ্ছে এটাকে টোটালের রেসপেক্টে কত পার্সেন্ট সেটা বের করছি। করার পর বার ডায়াগ্রাম যেটা বের করছি সেটা হচ্ছে কিছুই না, জাস্ট শু সাইজ আর নাম্বার অফ শুকে এক্স আর ওয়াই আমি কনভার্ট করে দিছি, হয়ে গেল বার ডায়াগ্রাম। আর হচ্ছে পার্সেন্টেজটা যখন বের করছি সেটা হচ্ছে পাই চার্ট বের করার জন্য পার্সেন্টেজ লাগবে, সেটা বের করার জন্য একটা মানে একটা কমন একটা টেকনিক ধরে নিছি, যে যেটা মোটামুটি এরকম 4 ভাগে ভাগ করে, যেটা একটু চোখের দেখায় আন্দাজে যতটুকু হবে অতটুকু আমরা ওইভাবে ড্র করে নিই, যাতে কাছাকাছি যায় হিসাবটা। ঠিক আছে, দেখেন তো এই পর্যন্ত সবাই